হিন্দু মন্দিরে তারা যতই যান, হিন্দু মানুষ এটা বুঝতে পারছে যে হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী। অতএব ওই ধর্মের যে তারা মুখোশ পরছেন, সেই মুখোশ কিন্তু খুলে গেছে, অনেকটা রাবণের মতো। রাবণ যেরকম গেরুয়া পরে সীতাহরণ করতে এসেছিল, সেরকমই আজকে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী যতই মন্দিরে মন্দিরে ঘুরে। যে অভয়ার বাবা মা কোন জায়গা থেকে করছেন না করছেন প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হলো যে তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দলগুলি, একজন প্রথিতযশা সাংবাদিক তিনি এখন দাবি করছেন যে তৃণমূল বিরোধী একটি সার্বিক ঐক্য করা দরকার। আর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে যেমন ধরুন পানিহাটি কেন্দ্র, সেই পানিহাটি কেন্দ্রতে যদি অভয়ার বাবা মা নাও দাঁড়ান, টিকিট নাও পাননি বলেই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেখানে কলতান দাশগুপ্তর যে পোস্টার, কলতান দাশগুপ্ত মানে সিপিআইএমের যে মূল স্লোগান, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্টিস ফর নির্ভয়া, জাস্টিস ফর অভয়া। তার মানে এখন পশ্চিমবঙ্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট ব্যাপারটাই তুলে দেওয়ার চক্রান্ত চলছে, সারের নামে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া চলছে, সেই সময় পশ্চিমবঙ্গে সিপিআইএম, পশ্চিমবঙ্গে কংগ্রেস, তারা আবার এই নির্ভয়ার ইস্যুটাকে সামনে তুলে আনছে, যখন দেখা যাচ্ছে যে নির্ভয়ার ইস্যুটা বাস্তবত সমাধান হয়ে গেছে। তারা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে অভয়ার ধর্ষককে নাকি ধরা যায়নি। তাহলে তাদেরকে বলতে হবে যে অভয়ার ধর্ষকটা কে। ওই সন্দীপ রায় যদি নির্দোষ হয় তাহলে তাকে ছেড়ে দেওয়ার দাবি করতে হবে তাদের, সেটাও তারা করবেন না। অথচ তারা আবার নতুন করে এই ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করছেন কেন? তার মানে অভয়ার বাবা মা দাঁড়াক বা না দাঁড়াক, বাস্তবে কিন্তু বিজেপিকে তারা শক্তিশালী করছেন। এই সার বিরোধী যে একটা বৃহৎ ঐক্য গড়ে তোলার কথা ছিল পশ্চিমবঙ্গে, সেটা যাতে নষ্ট হয়, যাতে সারের ইস্যুটা পেছনে চলে যায়, আবার নতুন করে জি কর ইস্যুটা সামনে আসে, এই চেষ্টাটাই কিন্তু চলছে। ফলত এখানে অন্যান্য যে তৃণমূল বিরোধী দল, তাদের দায় নিতে হবে। মুসলিমদের সমাজ থেকে আলাদা করছে তৃণমূল, বলছেন দিলীপ ঘোষ, কি বলবে? দেখুন, ভারতবর্ষে আমরা জানি ভারতবর্ষের যে সংবিধান মানে না দিলীপ ঘোষ বিজেপি, কারণ ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণের যে অধিকার আছে, এই অধিকারটাকে তারা মানে না, এবং সেটা দলিতদের সংরক্ষণ তারা মানে না, SC ST OBCদের সংরক্ষণ মানে না, এবং মানে না বলেই তারা একসময় আওয়াজ তুলেছিল কমণ্ডল থেকে মণ্ডল। তার মানে ব্যাপারটা এরকম যে যখনই সংরক্ষণের প্রশ্ন আসে, দিলীপ ঘোষরা বলার চেষ্টা করে যে না, এটা আলাদা করা হচ্ছে। এটা শুধু মুসলমান বলে নয় কিন্তু, তার মানে যখনই আমরা SC ST OBCর সংরক্ষণের কথা বলি, দিলীপ ঘোষরা বলে যে না, হিন্দুদের মধ্যেই আলাদা করা চলবে না, ব্যানার্জি, মুখার্জি, ব্রাহ্মণ, উচ্চবর্ণের সঙ্গে আপনার যারা নিম্নবর্ণের মানুষ, নিম্নবর্ণের হিন্দু মানুষ, তাদেরকে আলাদা করা চলবে না, সবাইকে নাকি সমান চোখে দেখতে হবে। তো সমান চোখে দেখার যে আইন, সমান চোখে দেখার যে নিয়ম কানুন, সেটা তো আমাদের সংবিধান বলে না। আমাদের সংবিধান যেটা বলে যে যারা সমাজে হাজার হাজার বছর ধরে পিছিয়ে আছে, তাদের সংরক্ষণ দিতে হবে, তাদের বিশেষ অধিকার দিতে হবে। আমাদের সংবিধান যেটা বলে যে সংখ্যালঘু মানুষকে বিশেষ অধিকার দিতে হবে। আমাদের সংবিধান যেটা বলে যে একজন IAS অফিসার যদি ঘুষ খায়, একজন IPS অফিসার যদি ঘুষ খায়, তার যা শাস্তি আর আমার তোমার মতো সাধারণ মানুষের শাস্তি এক নয়, দুটো আলাদা শাস্তি। আমাদের সংবিধান যেটা বলে যারা গরিব মানুষ তাদেরকে ভর্তুকি দিতে হবে। সবার জন্য সমান আইন একমাত্র ফ্যাসিস্টরাই বলে। আর আমরা যেটা বলি আইনের শাসন, কোন আইন না, যে আইন দুর্বলকে বিশেষ অধিকার দেয়। বিজেপি নিজের প্রার্থীদেরই পছন্দ না বিজেপি কর্মীদের, কি করে বাংলা জিতবে তারা? না, বাংলা জেতার তো কোনো প্রশ্নই নেই। ওরা ভালো করেই জানে যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসছে। ওরা ভাবছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 2029 সালে যদি তারা তাদের যে লোকসভার আসনগুলো, সেই লোকসভার আসনগুলোকে তারা অটুট রাখতে পারে। কারণ তারা দেখেছে যে 2024 সালে তারা প্রায় কান ঘেঁষে জিতেছিল, এবং এই যে কান ঘেঁষে জেতা, এইটা তারা জিততো না যদি আমাদের মতো রাজ্যগুলোতে যারা 3 নম্বর শক্তি, CPIM বলো, কংগ্রেস বলো, তারা যদি সরাসরি বিজেপি বিরোধী মূল শক্তিকে সমর্থন করতো, তাহলে 2024 সালে মোদি আর ফেরত আসতো না। মোদি ফেরত এসে প্রথমে ভোট চুরি করলো, তারপরে ভোটাধিকার চুরি করলো, তারপরে সরকার চুরি করলো। এখন তারা চিন্তা করছে যে পশ্চিমবঙ্গে 2029 সালের আসনগুলো তারা পাবে তো। বিধানসভা নিয়ে তারা চিন্তিত নয়, তারা জিতবে না, তারা জানে।
তাদের কাছে মূল বিষয়টা হচ্ছে লোকসভায় তারা জিতবে তো, এখান থেকে তারা কয়েকটা আসন তারা পাবে তো। আর আমাদের কাছেও চিন্তা এটা, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে ফেরত আসবে। আমাদের কাছেও চিন্তা এটা যে 2029 সালে আমরা মোদিদেরকে হারাতে পারবো তো, এবং তার জন্যই পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচনে তাদের শক্তি আমরা কমিয়ে দিতে পারবো তো। শুভেন্দু অধিকারী বলছেন মুসলিমরাও চায় না নামাজ পড়ে মমতা ব্যানার্জি যাক, কি বলবেন, সত্যি কি তাই? এখন শুভেন্দু অধিকারী হিন্দুদেরই মন বোঝেন না, শুভেন্দু অধিকারী মুসলমানদের মন বুঝবেন কি করে? শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষেরই মন বোঝেন না, তাই তাকে স্বৈরতন্ত্র চাপাতে হয়, তাই তাকে লাঠিগুলি দেখাতে হয়, তাই তাকে দুর্নীতি করতে হয়, তাই তাকে এর সঙ্গে একে ভয় দেখাতে হয়, তাকে ভয় দেখাতে হয়। ফলত তিনি হিন্দুদেরই মন বোঝেন না, তিনি মুসলমানদের মন বোঝার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী হিন্দুদেরই মন বোঝেন না, তিনি মুসলমানদের মন বোঝার চেষ্টা করছেন। এটা করার কোনো প্রয়োজন নেই। সোমবার বিকালে সাপ্লিমেন্টারি তালিকা, শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা, এশিয়া নিয়ে কি জট কাটবে এবার? দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা বিভিন্ন সময়ে আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে এই যে আপিল, যেটা একতরফাভাবে হওয়ার চেষ্টা হচ্ছিল, বিচার একতরফাভাবে হবে, যারা ডিলিটেড হবে, যারা বাতিল হবে, তারা আর আপিল করতে পারবে না। কিন্তু বাস্তবত এখন নির্বাচন কমিশনকে পেছোতে হয়েছে, এখন আপিল করতে পারবেন মানুষ। এবার উকিলদের নাম, কাদের কাছে আমরা যোগাযোগ করতে পারবো যারা বাতিল হচ্ছেন, সেই সমস্ত তালিকাগুলো একটু একটু করে প্রকাশ পাচ্ছে। অতএব পশ্চিমবঙ্গ সরকারও আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই আপিল করার যে প্রক্রিয়া, সেখানে তারা সাহায্য করবেন। অতএব যত দ্রুত সম্ভব এই বাতিলদের নাম আমরা যত দ্রুত সম্ভব তালিকায় ঢোকাতে পারবো, ততই এই ভোটটা প্রহসনে পরিণত হবে না। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, ভবিষ্যৎ কি শুভেন্দু? দেখুন, যদি হিন্দু জনতা নরেন্দ্র মোদীকে ভোট দিত, তাহলে কিন্তু 2024-এ তাদের এই অবস্থা হতো না। একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডুর কাঁধে চেপে তাদেরকে ভোটে দিতে হতো না। ফলত হিন্দুরা তাদের আর পেছনে দাঁড়াচ্ছেন না। অতএব হিন্দু মন্দিরে তারা যতই যান, হিন্দু মানুষ এটা বুঝতে পারছে যে হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী। অতএব ওই ধর্মের যে তারা মুখোশ পরছেন, সেই মুখোশ কিন্তু খুলে গেছে, অনেকটা রাবণের মতো। রাবণ যেরকম গেরুয়া পরে সীতাহরণ করতে এসেছিল, সেরকমই আজকে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী যতই মন্দিরে মন্দিরে ঘুরুন, আমরা বুঝতে পারছি যে তাদের অবস্থা ওই রাবণের মতোই, গেরুয়া পরে তারা হরণ করতে আসছে আমার তোমার অধিকার।